জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি কোর্সের দ্বিতীয় অধ্যায়, রাজনীতি অধ্যয়নের পদ্ধতি, অ্যাপ্রোচেস টু দা স্টাডি অফ পলিটিক্স। এই অধ্যায়ে আমরা শিখব রাজনীতি অধ্যয়নের পদ্ধতি বলতে কি বোঝায়, রাজনীতি অধ্যয়নের পদ্ধতি সমূহ, রাজনীতি অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু। এরপর আমরা শিখব তৃতীয় অধ্যায়ের গতানুগতিক পদ্ধতি সমূহ, ট্রেডিশনাল অ্যাপ্রোচেস। গতানুগতিক বা সনাতন পদ্ধতির সংজ্ঞা, গতানুগতিক বা সনাতন অধ্যয়ন পদ্ধতির বৈশিষ্ট্য, রাজনীতি অধ্যয়নে বিভিন্ন গতানুগতিক পদ্ধতি। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখলে এবং মনে রাখার চেষ্টা করলে খুব সহজেই এইসব জটিল ও কঠিন বিষয় শিখতে পারবে। প্রতিটি কোর্সের জন্য এক বা একাধিক বই সংগ্রহ করো। বইয়ের প্রতিটি অধ্যায় শেষে যে অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো নিয়মিত পড়ো, তাহলে দেখবে এই কোর্সটিতে খুবই ভালো করবে। যে বিষয়টি প্রথমে বুঝতে পারবে না সেই বিষয়টি একাধিকবার দেখো এবং বোঝার চেষ্টা করো। যদি তুমি বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তোমরা ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা শুরু করি এবং নতুন নতুন বিষয়গুলো বোঝার চেষ্টা করি। অধ্যায় 2, রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ পলিটিক্স। তো কোনো বিষয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা করার জন্য যুক্তিসঙ্গত ও সুচিন্তিত পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন। সামাজিক বিজ্ঞান জ্ঞানের সুশৃঙ্খল শাখা হিসেবে বিবেচিত। সুনির্দিষ্ট পদ্ধতি অ্যাপ্রোচ ছাড়া সামাজিক বিজ্ঞানের কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের একটি শক্তিশালী শাখা হওয়ায় আলোচনার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে এসেছে। অধ্যয়ন পদ্ধতিকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের দৃষ্টি নিক্ষেপ ও ব্যাখ্যা করার পন্থা হিসেবে সংজ্ঞায়িত করা যায়। অ্যালান সি আইজাক এর মতে রাজনৈতিক অনুসন্ধানের ক্ষেত্রে দৃষ্টিকোণ বা পদ্ধতি হচ্ছে রাজনৈতিক বিষয় অধ্যয়নের সাধারণ কৌশল। ভন ভার্নন ডাইক মনে করেন পদ্ধতি সমস্যা নির্বাচন এবং প্রাসঙ্গিক তথ্য নির্ধারণ করে। তো আলোচনা থেকে আমরা বলতে পারি শিক্ষার্থী ভাই বোনেরা যে রাজনীতি অধ্যয়নের পদ্ধতি বলতে এমন এক সুশৃঙ্খল উপায়কে নির্দেশ করে যার সাহায্যে রাজনৈতিক যে কোনো সমস্যা বা বিষয়বস্তুকে ব্যাখ্যা করা সম্ভব। এরপর আমরা আলোচনা করব রাজনীতি অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু, স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার্স অফ স্টাডি অফ পলিটিক্স। বিভিন্ন সময়কালে
রাষ্ট্রবিজ্ঞানী এবং রাষ্ট্রচিন্তাবিদগণ স্বীয় মূল্যবোধ, নিজস্ব সময়কালের রাজনৈতিক সমস্যার প্রকৃতি এবং যুগের চাহিদার উপর ভিত্তি করে রাজনীতি অধ্যয়নের বিষয়বস্তু নির্ধারণ করেছেন। সাধারণত রাজনীতি বিশ্লেষণ করার জন্য যেসব বিষয় অধ্যয়ন করা হয় তা হল রাষ্ট্র, অর্থাৎ আমরা এটা অধ্যয়নের পরিধি এবং বিষয়বস্তুতে আমরা চলে আসছি শিক্ষার্থী ভাই বোনেরা। এখন আমরা দেখব যে রাজনীতি অধ্যয়নের পরিধিতে প্রথমে আমরা রাষ্ট্র পাবো, অর্থাৎ রাষ্ট্র নিয়ে এটা বিস্তারিত আলোচনা করবে। তো এক সময় রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে সরকারের আনুষ্ঠানিক কাঠামোকে গুরুত্বপূর্ণ মনে করা হতো। বর্তমানে অনানুষ্ঠানিক বিষয়, ব্যক্তির আচরণ, ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব ইত্যাদি বিষয়কে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সাম্প্রতিক আচরণবাদ এবং আচরণবাদোত্তর বিপ্লবের ফলশ্রুতিতে রাজনীতি অধ্যয়নের বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট বৈচিত্র্য এসেছে। তো আমরা এক এক করে রাজনীতি অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা পাবো রাষ্ট্র। রাজনীতি অধ্যয়নের একটি আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রকে কেন্দ্র করেই মানুষের রাজনৈতিক জীবন আবর্তিত। রাষ্ট্রকেন্দ্রিক রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীদের অধিকাংশ ক্ষেত্রে মূল্যবোধ নিরপেক্ষ থাকতে দেখা যায়নি। তখন আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা তথা দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে রাজনীতি অধ্যয়ন করা হয়েছে। এরপরে আমরা শিক্ষার্থী ভাই বোনেরা এরপরে পাবো সরকার। এটা আমাদের কাছে খুবই পরিচিত এবং রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের জন্য আমাদের সরকার আমাদের নিয়মিত অধ্যয়ন করা লাগবে এবং করা হয়েছিল এবং করা লাগবে। তো এটা আমরা একটু আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি। রাষ্ট্রকে সঠিকভাবে অনুধাবন করতে হলে সরকার সম্পর্কেও সঠিক জ্ঞান লাভ করতে হয়। তাই রাষ্ট্রের আলোচনার পাশাপাশি সরকারের আলোচনাকেও রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে সমান গুরুত্ব প্রদান করা হয়। তুলনামূলক রাজনীতি অধ্যয়নের অন্যতম বিষয় হচ্ছে সরকার। বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা করে দীর্ঘদিন যাবৎ রাজনীতির গতি প্রকৃতি অনুধাবন করা হতো। তো আমরা সরকার সম্পর্কে একটা ধারণা পেলাম। এরপরে আমরা পাবো 3 নম্বরে সংবিধান। এটাও পরিধেয় বিষয়বস্তুর মধ্যে আসবে। তো সংবিধান আলোচনায় আমরা দেখতে পাই যে সংবিধান অধ্যয়ন রাজনীতির একটি রীতিসিদ্ধ বিষয়। সুপ্রাচীন কাল থেকে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে সংবিধান একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে বিবেচিত। রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল সমসাময়িক 158টি দেশের সংবিধানের তুলনামূলক আলোচনা করে রাষ্ট্র সরকার সংক্রান্ত তার তত্ত্ব গড়ে তুলেছিলেন। তো আমরা সংবিধান সম্পর্কে একটা ধারণা পেলাম। এরপরে আমরা 4 নম্বর আসবে প্রতিষ্ঠান, অর্থাৎ রাজনীতি অধ্যয়ন এর পরিধির মধ্যে প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রতিষ্ঠান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে সেখানে জানতে পারবো যে রাষ্ট্রের কার্যকলাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাষ্ট্রের অভ্যন্তরে অনেকগুলো প্রতিষ্ঠান সক্রিয় থাকে। এ সকল প্রতিষ্ঠানের আলোচনার মাধ্যমে কোনো দেশের রাজনীতির প্রকৃতি অনুধাবন করা খুবই সহজ। প্রতিষ্ঠান কেন্দ্রিক রাজনীতি অধ্যয়ন রাজনীতির একটি প্রাচীন ধারা। এক্ষেত্রে সরকারের বিভিন্ন বিভাগ, আমলাতন্ত্র, সংবিধান, রাজনৈতিক দল ইত্যাদি অধ্যয়ন করা হতো। প্রতিষ্ঠানে ব্যক্তির ভূমিকা এবং ব্যক্তির আচরণ ও কর্মের উপর প্রতিষ্ঠানের প্রভাবকে বিবেচনা করে রাজনীতি অধ্যয়নের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের অধ্যয়ন পদ্ধতি নব্য প্রতিষ্ঠান নামে খ্যাত। এরপর আমরা দেখব আচরণ। আচরণ কিভাবে আমাদের পরিধি এবং বিষয়বস্তুর মধ্যে আসছে সেটা আমরা দেখব বন্ধুরা। তো আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ
রাজনৈতিক ব্যবস্থায় জনগণের আচরণ, মনোভাব, দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, স্থিতিশীলতা ও উন্নয়ন অনুধাবনের প্রয়াস পান। তারা মনে করেন রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তি বা গোষ্ঠীর আচরণের ধরন, প্রকৃতি, পরিবর্তন, ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা রাজনীতিতে যথার্থ ব্যাখ্যা করা সম্ভব। বর্তমানকালেও ব্যক্তি, গোষ্ঠী এবং সংগঠনের আচরণ অধ্যয়ন করে রাজনীতি অধ্যয়ন করা হচ্ছে। গ্রাহাম ওয়ালাস, জি.বি. ওয়াটসন, চার্লস মেরিয়াম, রবার্ট ডাল, ডেভিড স্টন, ল্যাসওয়েল প্রমুখ এ পদ্ধতির রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে এই পদ্ধতিকে তারা অনুসরণ করেছেন এবং বিষয়বস্তু হিসাবে তারা গণ্য করেছেন। এরপর আমরা আসব গোষ্ঠী আলোচনায়। রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে গোষ্ঠীকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করা হয়। গোষ্ঠীর স্বার্থ, আচরণ, প্রভাব ও কর্তৃত্ব এবং দ্বন্দ্ব পরিমাপের মাধ্যমে রাজনীতিকে ব্যাখ্যা বিশ্লেষণ করার রেওয়াজ দীর্ঘদিনের। সাম্প্রতিক কালেও রাজনীতি অনুধাবনের ক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠী ও সংঘের কার্যাবলী এবং তাদের প্রভাবের আলোচনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আফটার এফ বেন্টলি, ডেভিড ট্রুম্যান, আর্ট ল্যাথাম, চার্লস বি হ্যাগেন প্রমুখ গোষ্ঠীকে রাজনীতি অধ্যয়নের অন্যতম বিষয় হিসেবে গ্রহণ করেছেন। মস্কা, প্যারেটো, মিশেল, এইচডি ল্যাসওয়েল প্রমুখ এলিট ব্যাখ্যার মাধ্যমে রাজনীতি অধ্যয়ন করেছেন। এরপর আমরা পাব রাজনৈতিক সংস্কৃতি। তো রাজনৈতিক সংস্কৃতি রাজনীতি আলোচনার ও অধ্যয়নের অন্যতম ক্ষেত্র। সাম্প্রতিক কালে রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়নের মাধ্যমে রাজনীতি অধ্যয়নের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। কোন দেশের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণের জন্য সে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করে অনেকে রাজনীতি অধ্যয়ন করেছেন। জি.এ. অ্যালমন্ড, জি.বি. পাওয়েল, কোলম্যান, সিডনি ভার্বা, এস.ই. ফাইনার এবং লুচিয়ান পাই, এস.পি. হান্টিংটন প্রমুখ রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতিকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করেছেন। এরপরে আমরা 8 নাম্বার দেখব, ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাব। রাজনীতির সঙ্গে ক্ষমতার সম্পর্ক অবিচ্ছেদ্য। বর্তমানে রাজনীতিকে ক্ষমতার রাজনীতি হিসেবে অভিহিত করা হয়। রাজনীতির অন্যতম লক্ষ্য হচ্ছে ক্ষমতা। ক্ষমতা, কর্তৃত্ব ছাড়া রাষ্ট্র ব্যবস্থা অচল, কারণ রাজনীতি ক্ষমতার বন্টন ও প্রয়োগের দ্বারা যথেষ্ট পরিমাণে প্রভাবিত হয়। এরপরে আমরা 9 নাম্বার দেখব, রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণ। এখানে আমরা আলোচনা করলে দেখতে পাবো যে কোনো রাষ্ট্রের সার্বিক উন্নয়ন বহুলাংশে রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণের উপর নির্ভরশীল। রাষ্ট্রবিজ্ঞানে রাজনৈতিক উন্নয়ন এবং আধুনিকীকরণ সম্পর্কে বিশদ আলোচনা করে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নব্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলো সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন বিশ্লেষণের জন্য এবং কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের জন্য রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণ কেন্দ্রীয় প্রত্যয় হিসেবে গুরুত্ব পেতে থাকে। উন্নত অনুন্নত প্রত্যেকটি রাষ্ট্র ব্যবস্থার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণকে ব্যাখ্যা করা হয়। অ্যালমন্ড, এস.পি. হান্টিংটন, এইচ.ই. ফাইনার প্রমুখ উন্নত উন্নয়নশীল দেশসমূহের প্রেক্ষিতে রাজনীতি অধ্যয়ন করেছেন। এরপরে আমরা পাব সংঘাত ও মতবিরোধ। সংঘাত ও মতবিরোধ আধুনিক সমাজের একটি অন্যতম বৈশিষ্ট্য। বলতে গেলে সংঘর্ষ ও মতবিরোধকে কেন্দ্র করেই বিনির্মিত হয়েছে রাজনীতি। পরিবর্তন হচ্ছে সমাজের ধর্ম। রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী পরিবর্তনকে কেন্দ্র করে সমাজের মধ্যকার বিভক্তি, বিরোধ ও সংঘর্ষের জন্ম হয়। ফলে আধুনিক কালে
রাজনীতি অধ্যয়ন করতে হলে অবশ্যই দ্বন্দ্ব সংঘাতের অধ্যয়ন করা অপরিহার্য। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এভাবেই আমরা রাজনীতি অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু ব্যাখ্যা করলাম, এবং এটা যদি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং এটা মনে রাখার চেষ্টা করো, তাহলে পরবর্তীতে আমরা আরো কঠিন কঠিন অধ্যায় আমরা ভালো মতো শিখতে পারবো এবং আয়ত্ত করতে পারবো। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা শিখলাম রাজনীতি অধ্যয়নের পদ্ধতি বলতে কি বোঝায়, রাজনীতি অধ্যয়নের পদ্ধতি সমূহ, রাজনীতি অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু। এই কোর্সে আমরা অনেক দার্শনিক ও সমাজ এবং রাষ্ট্রবিজ্ঞানের নাম পাব। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এইসব তাত্ত্বিকগণের উক্তি ও রেফারেন্স দিতে হবে। প্রয়োজনে তোমরা হ্যান্ড নোট করতে পারো। নিয়মিত লেখাপড়া এবং হ্যান্ড নোট করতে পারলে পরীক্ষাতে অবশ্যই খুবই ভালো করবে। এরপর আমরা আলোচনা করব গতানুগতিক পদ্ধতি বা সনাতন পদ্ধতির সংজ্ঞা। গতানুগতিক বা সনাতন অধ্যয়ন পদ্ধতির বৈশিষ্ট্য। রাজনীতি অধ্যয়নে বিভিন্ন গতানুগতিক পদ্ধতি। জটিল বিষয়সমূহ আমি আমার সাধ্যমতো সহজ করার চেষ্টা করেছি। এবার আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব। অধ্যায় ৩। এই অধ্যায় ৩-এ আমরা পাব গতানুগতিক পদ্ধতি সমূহ। গতানুগতিক পদ্ধতি সমূহ বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচেস। তো আমরা গতানুগতিক বা সনাতন পদ্ধতির সংজ্ঞা একটু আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তো সুপ্রাচীন কাল থেকে রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে রাজনীতি অধ্যয়ন করে এসেছেন। সময় এবং প্রভাবের মাত্রার ভিত্তিতে এ সকল পদ্ধতিকে গতানুগতিক ও আধুনিক পদ্ধতি এ দুই ভাগে ভাগ করা হয়। এক সময় রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে যেসব পদ্ধতি অনুসরণ করা হতো, কালের প্রয়োজনে সেসব পদ্ধতি অনেকাংশে গুরুত্ব হারিয়েছে। গতানুগতিক পদ্ধতি বলতে রাজনীতি অধ্যয়নের সেসব প্রাচীন ধারাকেই নির্দেশ করে। এক কথায়, রাজনীতি অধ্যয়নের সূচনা কাল থেকে দীর্ঘদিন ধরে যেসব পদ্ধতি অনুসরণ করা হতো তাই হচ্ছে গতানুগতিক পদ্ধতি। তো বিশিষ্ট রাষ্ট্র এবং সমাজবিজ্ঞানী অ্যালান আর বল তার মতে 1900 খ্রিস্টাব্দের পূর্বে যেসব অধ্যয়ন পদ্ধতির সাহায্যে রাজনীতি অধ্যয়ন করা হতো সেগুলোকে গতানুগতিক পদ্ধতি বলে। মূলত প্লেটো, অ্যারিস্টটলের সময়কাল থেকে দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে আধুনিক পদ্ধতিসমূহ অনুসরণের পূর্ব পর্যন্ত অনেকগুলো পদ্ধতি অনুসরণ করা হতো। এসব পদ্ধতিকে একত্রে গতানুগতিক পদ্ধতি বলা হয়। অ্যালান আর বলের মতে এ সময় রাজনীতি অধ্যয়ন করা হতো দর্শন, ইতিহাস এবং আইন কেন্দ্রিক আলোচনার মাধ্যমে। তো আমরা সংজ্ঞা হিসাবে বলতে পারি যে আচরণবাদী বিপ্লবের মাধ্যমে রাজনীতি অধ্যয়নের আধুনিক পদ্ধতি সমূহ আবিষ্কারের পূর্বে এক্ষেত্রে যেসব পদ্ধতি অনুসরণ করা হতো সেগুলোই হচ্ছে গতানুগতিক পদ্ধতি। এরপরে বন্ধুরা, আমরা গতানুগতিক বা সনাতন অধ্যয়ন পদ্ধতির বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে বৈশিষ্ট্যগুলো কি কি। তো গতানুগতিক অধ্যয়ন পদ্ধতির কতিপয় বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। তো 1 নম্বরে আসবে বর্ণনামূলক পদ্ধতি বা বর্ণনামূলক।
তো বিশেষ কোনো রাজনৈতিক ব্যবস্থার অথবা কোনো রাজনৈতিক ব্যবস্থার কোনো এক অংশের পুঙ্খানুপুঙ্খ বর্ণনাই ছিল গতানুগতিক পদ্ধতির প্রধান লক্ষ্য। এ পদ্ধতিতে সরকারি প্রতিষ্ঠানসমূহের বিশদ বর্ণনা তুলে ধরা হতো। রাজনীতির আলোচনাকে তখন বিশ্লেষণ করা হতো না। তো এভাবে আমরা বর্ণনামূলকটা আমরা পেলাম, অর্থাৎ গতানুগতিক বা সনাতন পদ্ধতি অনেকটা বর্ণনামূলক। এরপর আমরা যে বৈশিষ্ট্য পাব সেটা হচ্ছে আনুষ্ঠানিক এবং আইনানুগ। তো গতানুগতিক পদ্ধতিতে রাষ্ট্রের আনুষ্ঠানিক এবং আইনগত প্রতিষ্ঠানসমূহের আলোচনা প্রাধান্য পেয়েছে। সরকারের বিভিন্ন সংগঠন, বিশেষ করে সংবিধান, মন্ত্রিসভা, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ ইত্যাদি তখন আলোচনা করা হতো। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটা পাব সেটা হচ্ছে মূল্যবোধের প্রাধান্য। একটি নৈতিক মান ও মূল্যবোধকে অনুসরণ করেই রাজনীতিকে বিশ্লেষণ করা ছিল গতানুগতিক অধ্যয়ন পদ্ধতির উদ্দেশ্য। তখন রাজনীতি অধ্যয়নের আদর্শমূলক ধারাকে অনুসরণ করা হয়েছে। কি হওয়া উচিত, এটাই ছিল রাজনীতি বিশ্লেষণের মূল বিচার্য। এরপর আমরা যে বৈশিষ্ট্য পাব সেটা হলো রক্ষণশীল। তো গতানুগতিক অধ্যয়ন পদ্ধতি ছিল অনেকটা রক্ষণশীল প্রকৃতির। সাবেকি ধারাকে প্রতিষ্ঠা করাই ছিল এর মূল লক্ষ্য। এক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের ন্যায় অনুসন্ধান পদ্ধতি, পরীক্ষা নিরীক্ষা বা ব্যাপক গবেষণার কোনো স্থান ছিল না। এসব পদ্ধতির ক্ষেত্রে গতিশীলতার দাবিকেও প্রত্যাখ্যান করা হয়েছে। এরপরে আমরা পাব তত্ত্বের প্রতি উদাসীনতা। রাজনীতি অধ্যয়নের গতানুগতিক পদ্ধতিতে অভিজ্ঞতামূলক তত্ত্ব গঠনের উপর কোনো প্রকার গুরুত্ব আরোপ করা হয়নি। বলা যায় তখন সীমিত সংখ্যক তত্ত্বের আলোকে রাজনীতিকে অধ্যয়ন করা হয়েছে। সে তত্ত্বগুলো ছিল আদর্শবাদী তত্ত্ব। এজন্য সনাতন বা গতানুগতিক অধ্যয়ন পদ্ধতিটা তত্ত্বের প্রতি অনেকটা উদাসীন ছিল। এরপর আমরা পাব পদ্ধতি সম্পর্কে উদাসীনতা। তত্ত্বের প্রতি উদাসীনতার পাশাপাশি এ সময় পদ্ধতি আবিষ্কার এবং ব্যবহারের প্রতিও গবেষকগণ ততটা সচেতন ছিলেন না। গুটি কয়েক পদ্ধতি অনুসরণ করেই তখন রাজনীতি অধ্যয়ন করা হতো। অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিগত ধ্যান ধারণা, কল্পনা ও অন্তর্দৃষ্টির উপর ভর করেই রাজনীতি অধ্যয়নের চেষ্টা করা হতো। ফলে সে সময় কোনো বৈজ্ঞানিক পদ্ধতি গড়ে ওঠেনি। তো এভাবেই দেখা যায় রাজনীতি অধ্যয়নের গতানুগতিক পদ্ধতি সাবেকি চিন্তাধারার প্রতি আকর্ষণ, বিষয়বস্তু সরলীকরণ, পরিবর্তন ও গতিশীলতার প্রতি অবজ্ঞা প্রদর্শন, সর্বোপরি বৈজ্ঞানিক ধ্যান ধারণার অভাবে আধুনিক কালে এসে প্রভাব প্রতিপত্তি হারাতে বাধ্য হয়। তো এগুলোই হচ্ছে সনাতন বা গতানুগতিক অধ্যয়ন পদ্ধতির বৈশিষ্ট্য। এরপরে আমরা পাবো রাজনীতি অধ্যয়নে বিভিন্ন গতানুগতিক পদ্ধতি। আমরা অনেকগুলো পদ্ধতি এখানে পাবো। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এই গতানুগতিক পদ্ধতি সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী কিভাবে ব্যাখ্যা করেছেন সেটা একটু জানার চেষ্টা করি। অ্যালান আর বল তিনি মনে করেন যে দার্শনিক, ঐতিহাসিক এবং আইনানুগ এ তিনটি নিয়েই গতানুগতিক পদ্ধতি গঠিত। ম্যাকেনজি নামক বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী এর সাথে তুলনামূলক এবং সাদৃশ্যমূলক পদ্ধতিকেও যুক্ত করেছেন। অধ্যাপক ব্লুমসলি রাজনীতি অধ্যয়নের দুটি গতানুগতিক পদ্ধতির উল্লেখ করেছেন, একটি দার্শনিক পদ্ধতি, অন্যটি ঐতিহাসিক পদ্ধতি। এছাড়া জন স্টুয়ার্ট মিল, অগাস্ট কোত, জেমস ব্রাইস,
ফরাসি লেখক ডেসল্যান্ডার, অধ্যাপক রফসন প্রমুখ গতানুগতিক পদ্ধতি শ্রেণী বিভাগ করেছেন। তবে তারা এগুলোকে অ্যাপ্রোচ না বলে মেথড হিসেবেই উল্লেখ করেছেন। অগাস্ট কোত তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার পদ্ধতি হচ্ছে তিনটি: পর্যবেক্ষণমূলক, পরীক্ষণমূলক, তুলনামূলক। এবং জন স্টার্ট মিল এক্ষেত্রে চারটি পদ্ধতির উল্লেখ করেছেন: রাসায়নিক বা পরীক্ষামূলক, জ্যামিতিক বা বিমূর্ত, প্রাকৃতিক বা মূর্ত অবরোহী, ঐতিহাসিক পদ্ধতি, এই চারটি। তো অধ্যাপক রফসনের মতে পদ্ধতি হলো 7টি, যেমন ঐতিহাসিক পদ্ধতি, আইনমূলক পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, প্রাতিষ্ঠানিক পদ্ধতি, সমাজতাত্ত্বিক পদ্ধতি, বিশ্লেষণমূলক পদ্ধতি ও পরিসংখ্যানমূলক পদ্ধতি। তো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের যে আলোচনা, এখান থেকে আমরা যে পদ্ধতিগুলো পাই সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমেই আমরা পাবো বর্ণনামূলক পদ্ধতি। তো সনাতন বা গতানুগতিক পদ্ধতি সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে বর্ণনামূলক পদ্ধতি। বর্ণনামূলক পদ্ধতিতে বিশেষ কোনো রাজনৈতিক ব্যবস্থার অথবা কোনো রাজনৈতিক ব্যবস্থার নির্দিষ্ট কোনো অংশের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা প্রদান করা হয়। বর্ণনামূলক পদ্ধতির মূল লক্ষ্য হচ্ছে কোনো একটি দেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক প্রতিষ্ঠান অথবা কয়েকটি দেশের কতিপয় প্রতিষ্ঠানের বর্ণনা আলোচনা করা। তো এভাবেই আমরা বর্ণনামূলক পদ্ধতি আমরা জানলাম। এরপরে আমরা পাবো প্রাতিষ্ঠানিক অধ্যয়ন পদ্ধতি। প্রাতিষ্ঠানিক পদ্ধতির সহায়তায় রাষ্ট্রের অভ্যন্তরে অনুমোদিত প্রতিষ্ঠানসমূহের কাঠামো ও প্রকৃতি পরীক্ষা নিরীক্ষা করা হয়। অর্থাৎ প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে আইনের দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠানের মধ্যে আলোচনাকে সীমাবদ্ধ রাখা হয়, অথবা বলা হয় প্রাতিষ্ঠানিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে রীতিসিদ্ধ বা আনুষ্ঠানিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী অধ্যয়ন ও পর্যালোচনা করা হয়। রীতিসিদ্ধ বা আনুষ্ঠানিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ হচ্ছে যেমন সংবিধান হতে পারে, আইনসভা, শাসন বিভাগ, বিচার বিভাগ, আমলাতন্ত্র, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ। প্রাতিষ্ঠানিক পদ্ধতি এ সকল আনুষ্ঠানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করে। তো এভাবেই আমরা প্রাতিষ্ঠানিক অধ্যয়ন পদ্ধতিটা শিখলাম। এরপরে আমরা শিখব আইনগত বা আইনানুগ পদ্ধতি। রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে গতানুগতিক পদ্ধতি সমূহের মধ্যে আইনগত বা আইনানুগ পদ্ধতিকে প্রভাবশালী পদ্ধতি রূপে গণ্য করা হয়। এ পদ্ধতি প্রতিষ্ঠান কেন্দ্রিক ও বর্ণনাত্মক। এই পদ্ধতি অনুসারে রাষ্ট্রকে একটি আইনমূলক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। তো বন্ধুরা, আইনানুগ প্রতিষ্ঠান হিসেবে আইন প্রণয়ন ও আইন কার্যকারী করার মধ্যেই রাষ্ট্রের দায়িত্ব সম্পূর্ণ হয়। এ পদ্ধতির অনুসারীদের মতানুসারে আইন হলো রাষ্ট্রের প্রাণ। তো আইনগত পদ্ধতির যে সমর্থক আমরা পাবো, যে সমর্থকরা হলেন হেনরি মেইন, লর্ড ব্রাইস, মেইটল্যান্ড, লাস্কি প্রমুখ বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীগণ আইনগত বা আইনানুগ পদ্ধতিকে সমর্থন করেছেন। এরপরে আমরা পাব দার্শনিক পদ্ধতি। স্টিফেন ওয়াসবি এর মতে সম্ভবত রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে সর্বাপেক্ষা প্রাচীন পদ্ধতি হল দার্শনিক পদ্ধতি। দার্শনিক পদ্ধতি মূলত কল্পনা ও অনুমান ভিত্তিক, কেননা এ পদ্ধতিতে কতকগুলো বিষয়কে পূর্ব পরিকল্পিত অনুমানের ভিত্তিতে স্বতঃসিদ্ধ বলে ধরে নেওয়া হয় এবং কাল্পনিকভাবে কতকগুলো সাধারণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাদের অনুসৃত পদ্ধতিকে অবরোহ পদ্ধতি বলে।
এর মাধ্যমে রাষ্ট্রের প্রকৃতি, কার্যাবলী, এর আদর্শ, ব্যক্তি ও রাষ্ট্রের সম্পর্ক প্রভৃতি বিষয়ে দার্শনিক উপায়ে সমাধান করা হয়। দার্শনিক পদ্ধতিতে ন্যায়, অন্যায়, উচিত, অনুচিতের প্রশ্নকে প্রাধান্য দেওয়া হয়। তো প্লেটোর রিপাবলিক, হবসের দ্য লেভিয়াথান, রুশোর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট প্রভৃতি বই হল দার্শনিক পদ্ধতিতে রচিত। এই দার্শনিক পদ্ধতির আরো যেসব অনুসারীরা রয়েছেন তারা হলেন টমাস মুর, বেনথাম, হেগেল, ইমানুয়েল কান্ট, গ্রিন, ব্রাউলে প্রমুখ বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং দার্শনিকগণ। তো এবার আমরা পাব ঐতিহাসিক পদ্ধতি। আমরা এক এক করে এই পদ্ধতিগুলো একটু ব্যাখ্যা করব এবং জানার চেষ্টা করব বন্ধুরা। তো ঐতিহাসিক পদ্ধতি এ প্রসঙ্গে ফ্রেডারিক পোলক বলেছেন যে ঐতিহাসিক পদ্ধতি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যতের গতি প্রকৃতি ব্যাখ্যা করতে চেষ্টা করে। তারা অতীতে কেমন ছিল এবং কিভাবে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে সে বিষয়ে ঐতিহাসিক তথ্য সংগ্রহ করে তা ব্যাখ্যা করা হয়। ঐতিহাসিক পদ্ধতির অনুসারীদের মধ্যে আরো যারা উল্লেখযোগ্য তারা হলেন প্লেটো, হবস, হেগেল, মিল, মার্কস, ফ্রিম্যান, সিলি, লাস্কি প্রমুখ। এরপরে আমরা পাব তুলনামূলক পদ্ধতি। তো শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে এই যে পদ্ধতিগুলো আলোচনা করছি, এই পদ্ধতিগুলো একই রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিক হয়তো বর্ণনামূলক পদ্ধতির কথা বলেছেন, আবার দার্শনিক পদ্ধতির কথা বলেছেন। অর্থাৎ সবাই যে একটা পদ্ধতি অনুসরণ করবে বা করবেন এমন না। এজন্য তোমাদের হয়তো গোলকধারায় পড়তে পারো তোমরা যে প্রতিটা পদ্ধতিতে কেন একই ব্যক্তির নাম আসছে। সুতরাং এটা আসতে পারে, এটাতে সমস্যা কিছু নাই, তোমরা এভাবেই স্টাডি করবে। তো তুলনামূলক পদ্ধতিতে আমরা কি পাই একটু দেখব। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম প্রাচীন পদ্ধতি হলো এই তুলনামূলক পদ্ধতি। এ পদ্ধতি অনুসারে কোনো ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য অতীতের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বর্তমানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো অধ্যয়ন করা হয় এবং প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ, বিশ্লেষণ ও তুলনা করা হয়। এরপরে আমরা যে পদ্ধতিটা পাবো সেটা হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি। পরীক্ষামূলক পদ্ধতি প্রধানত প্রকৃতি বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে অনুসৃত হলেও রাষ্ট্রবিজ্ঞানের অঙ্গনে উদ্ভূত নতুন নতুন ঘটনাবলীর কারণ অনুসন্ধানে চার্লস মেরিয়াম ও ক্যাটলিন এর ন্যায় আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ গবেষণা ও অনুসন্ধানের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণের পক্ষে। অধ্যাপক মুনরো, আগাস্কোত প্রমুখ চিন্তাবিদ এই পদ্ধতিকে বিশেষ উপযোগী হিসেবে বর্ণনা করেছেন। তো এ পদ্ধতি অনুযায়ী সমগ্র রাষ্ট্রকে একটি পরীক্ষাগার মনে করা হয় এবং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করা হয়। এ পদ্ধতিতে নতুন আইনের কার্যকারিতা, প্রশাসনিক সংস্কার, সরকার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপরে আমরা পাবো পর্যবেক্ষণমূলক পদ্ধতি। পর্যবেক্ষণমূলক পদ্ধতি হলো এক ধরনের আরোহ পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতির মূল বক্তব্য হলো একমাত্র নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণের মাধ্যমেই কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এই পদ্ধতিতে রাষ্ট্রের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রাথমিক তথ্যাদি সংগ্রহ করে যথার্থ সত্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। এরপরে আমরা পাবো মনোবিজ্ঞানমূলক পদ্ধতি। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে এটি মনোবিজ্ঞানমূলক পদ্ধতি। বিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। মনোবিজ্ঞানমূলক পদ্ধতির বিশিষ্ট প্রবক্তা হলেন ম্যাকডুগাল, লেভ, গ্রাহাম ওয়ালেস, বেজহট, টার্ডে প্রমুখ মনোবিজ্ঞানী ও সমাজচিন্তাবিদগণ। এই পদ্ধতির মূল বক্তব্য হলো ব্যক্তি জীবন এবং তার রাজনৈতিক কার্যাবলীকে মনোবিজ্ঞানের মাধ্যমে সুষ্ঠুভাবে ব্যাখ্যা করা সম্ভব।
এরপর আমরা পাব সমাজ বিজ্ঞানমূলক পদ্ধতি। রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচনা পদ্ধতিগুলোর এটি অন্যতম একটা পদ্ধতি, যে সমাজ বিজ্ঞানমূলক পদ্ধতি। এ পদ্ধতি অনুযায়ী রাষ্ট্রকে একটি সমাজ দেহ হিসেবে কল্পনা করা হয়। সমাজ দেহ সুনাগরিকদের সমন্বয়ে গঠিত হয় এবং নাগরিকগণ সমাজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ। মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুণের উপর যেমন সমগ্র দেহের গুণাগুণ নির্ভর করে, তেমনি ভাবে নাগরিকদের গুণাগুণের উপর রাষ্ট্রের গুণাগুণ নির্ভর করে। তো কার্ল মার্কস, প্যারেটো, মস্কা, টনিস প্রমুখ, এছাড়া অগাস্ট কোত, ওয়েবার, স্পেন্সার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে সমাজ বিজ্ঞানমূলক পদ্ধতির কথা উল্লেখ করেছেন। এরপরে আমরা পাব জীববিজ্ঞানমূলক পদ্ধতি। পূর্বে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় জীববিজ্ঞানমূলক পদ্ধতি অনুসরণ করা হতো। এই পদ্ধতিতে রাষ্ট্রকে একটি জীবদেহের সঙ্গে তুলনা করা হয়। এতে জীবদেহের সাথে সাদৃশ্যমূলক আলোচনার ভিত্তিতে রাষ্ট্রের গঠন, ক্রমবিকাশ, বিবর্তন, কার্যাবলী ইত্যাদি ব্যাখ্যা করা হয়। জীবদেহের মস্তিষ্ক, পেশি, স্নায়ুতন্ত্রের ন্যায় রাষ্ট্রেরও আছে সরকার ও বিভিন্ন অঙ্গ সংগঠন, সামরিক বাহিনী, রাস্তাঘাট ও নদীনালা। জার্মান দার্শনিক ব্লুমসলি ও ইংরেজ চিন্তাবিদ হার্বার্ট স্পেন্সার এই পদ্ধতির মুখ্য প্রবক্তা হলেও আরো সমাজবিজ্ঞানী অগাস্ট কোত, নিটসে, ট্রটস্কি প্রমুখ এই পদ্ধতির সমর্থক ছিলেন। এরপরে আমরা দেখব পরিসংখ্যানমূলক পদ্ধতি। সাম্প্রতিককালে রাষ্ট্রবিজ্ঞানের পরিসংখ্যানমূলক পদ্ধতি ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিগত শতাব্দীর 30-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পদ্ধতি প্রয়োগের সংঘবদ্ধ প্রচেষ্টা শুরু হয়। ওয়ালেস, ব্রাইস, লাসওয়েল, গোসনেল, লিপম্যান, টার্ডে প্রমুখ চিন্তাবিদ এই পদ্ধতির সমর্থক। এ পদ্ধতির মূল বক্তব্য হল বিভিন্ন রাজনৈতিক বিষয়ে প্রাসঙ্গিক তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ এবং তা ব্যাখ্যা প্রদান। এই পদ্ধতিতে গণনা ও পরিমাপ করা যায় এমন সব রাজনৈতিক তথ্য সংগ্রহ ও তালিকাবদ্ধ করা হয়। এরপরে আমরা পাব অভিজ্ঞতামূলক পদ্ধতি। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ এই পদ্ধতির প্রবক্তা। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ এই পদ্ধতি অনুসরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সাম্প্রতিককালে প্রাকৃতিক বিজ্ঞানের কলাকৌশল প্রয়োগ করে রাষ্ট্রবিজ্ঞান পর্যালোচনার যে প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে, তারই ফলশ্রুতি হিসেবে অভিজ্ঞতামূলক পদ্ধতির উল্লেখ করা হয়েছে। এ পদ্ধতিতে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার জন্য পরীক্ষা নিরীক্ষা ও বৈজ্ঞানিক অভিজ্ঞতার সাহায্য নেওয়া হয়। এরপরে আমরা সর্বশেষ যে পদ্ধতিটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি। সাম্প্রতিক সময়ে সাক্ষাৎকার পদ্ধতি অত্যাধিক জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতি অনুযায়ী যে কোনো বিষয়ে জনগণের নিকট থেকে রাজনৈতিক প্রতিষ্ঠান ও ঘটনা প্রবাহ সম্পর্কে তথ্য পাওয়া যায়। অনেক সময় সরকার গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে এ পদ্ধতির সাহায্যে জনমতের গতি প্রকৃতি যাচাই করে থাকে। এই প্রক্রিয়ায় নির্ধারিত প্রশ্ন জিজ্ঞেস করে জনমত যাচাই করা হয়। তো এভাবেই আমরা সাক্ষাৎকারমূলক পদ্ধতিটা শিখলাম। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাস থেকে আমরা শিখলাম রাজনীতি অধ্যয়নের পদ্ধতি বলতে কি বুঝি, রাজনীতি অধ্যয়নের পদ্ধতি সমূহ, রাজনীতি অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু, গতানুগতিক বা সনাতন পদ্ধতির সংজ্ঞা, গতানুগতিক বা সনাতন অধ্যয়ন পদ্ধতির বৈশিষ্ট্য, রাজনীতি অধ্যয়নে বিভিন্ন গতানুগতিক পদ্ধতি সম্পর্কে। ক্লাসটিতে কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে এবং যদি কোনো কারিগরি ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বলে আমার বিশ্বাস। এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।